বিন্দু আসসালামু আলাইকুম। আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের অষ্টম অনলাইন ক্লাসে। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের নির্মিত অংশ থেকে বৈদ্যুতিন চিঠি বা ইমেল। তোমরা জানো যে আমরা বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগে বাস করছি। এই তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ সরল উপভোগ্য করে তুলেছে, তেমনি সব কিছু কি করে দিয়েছে আমাদের কাছের এবং সহজলভ্য। যেসব জিনিসগুলো আমাদের এই জীবনকে, এই আধুনিক জীবনকে সহজ সরল ও অর্থশ্রম সাশ্রয় করেছে, তাদের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে আজকের আলোচ্য বিষয় বৈদ্যুতিন চিঠি বা ইমেল। পুরাতন ডাক ব্যবস্থারই বর্তমান নামকরণ হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক্স মেইল, যেটাকে আমরা বলে থাকি। এই বৈদ্যুতিন চিঠির সাহায্যে আমরা তথ্য প্রাপক এবং প্রেরকের মাধ্যমে আদান প্রদান করতে পারি। এই প্রাপক এবং প্রেরক মূলত তারা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তাদের তথ্যগুলোকে আদান প্রদান করে থাকেন। আগে যেখানে ডাক বিভাগের মাধ্যমে বা ডাকের মাধ্যমে বা চিঠিপত্রের মাধ্যমে তথ্যগুলোকে আদান প্রদান করতে যেমন সময় সাপেক্ষ ব্যাপার ছিল, তেমনি একটি জটিলও ব্যাপার ছিল। এখনকার এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই তথ্যকে আদান প্রদান করার জন্য এই বৈদ্যুতিন চিঠি বা ইমেল হচ্ছে একটি সহজ এবং দ্রুততম সময়ের একটি মাধ্যম। যেমন বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি না কেন, যখন যে কোনো তথ্য বা যে কোনো উপাত্ত বা যে কোনো ডকুমেন্টের প্রয়োজন হোক না কেন, আমরা মূলত এই পদ্ধতির মাধ্যমে আমরা সেটাকে খুব দ্রুত মানুষের কাছে বা প্রাপকের কাছে পৌঁছে দিতে পারি। তাই এই ইমেল বা ইলেকট্রনিক্স মেল মূলত 1972 সালে শুরু হয়। এর জন্য যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্কিং বা কম্পিউটার টার্মিনাল। এখানে প্রেরক তার নিজস্ব একটি ইমেল অ্যাড্রেস থেকে প্রাপকের ইমেল অ্যাড্রেসে তার প্রয়োজনীয় তথ্যকে আদান প্রদান করে থাকে। তাই আমি তোমাদেরকে এই ইমেল কীভাবে করতে হয় বা ইমেল করার জন্য কী কী প্রয়োজন সেই জিনিসগুলোকে তোমাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। তো আমি প্রথমেই বলেছি যে আসলে ইমেলটা হচ্ছে একটি ইলেকট্রনিক্স মেইল, যেটাকে বাংলায় বলা হয় বৈদ্যুতিন চিঠি। তো এটা কীভাবে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি তোমাদের একটু বলে নিয়ে যাচ্ছি। যে দেখো, আজকে আমি এখানে যে বিষয়টি লিখেছি বৈদ্যুতিন চিঠি বা ইমেল, তো এই ইমেল যে আমি আগেই বলেছি ইমেল, সবসময় আমি ছোট হাতে ব্যবহার করব। ইমেল, এই ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক্স মেইল। ইলেকট্রনিক্স মেইল। এই ইলেকট্রনিক মেইল ব্যবহার করার জন্য দুটো আইডি থাকা দরকার বা দুটো আইডি প্রয়োজন। একটা হচ্ছে প্রাপকের আইডি আর একটা হচ্ছে প্রেরকের আইডি। এখন আইডিটা কি? আসলে এই ইলেকট্রনিক্স মেইল ব্যবহার করার জন্য আমি আগেই বলেছি যে বৈদ্যুতিন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে দুটি আইডি থাকতে হয়। অর্থাৎ বর্তমান বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ইয়াহু, জিমেইল, তোমরা একটু তোমাদের যদি সবার এই আইডি রাস্তা করে দেখে দেবে, যেমন ইয়াহু, জিমেইল, হটমেইল, এসব ইমেল সাধারণত এই কোম্পানিগুলো এই মেলটা করে থাকেন। এই ইমেল অ্যাড্রেস করার ক্ষেত্রে যে প্রাপক বা প্রত্যেকের একটি আইডি খুলতে হয়। যেমন আইডিটা কীভাবে করবে, যেমন তোমার একটি নাম, যেমন তোমার কামরুজ্জামান, এখন তুমি সংক্ষেপে তুমি যদি মনে করো সেটাকে জামান, তাহলে সবসময় এটাকে ছোট হাতের অক্ষর লিখতে হবে, জামান। তারপর এখানে একটা @ এটাকে বলে @ এবার তুমি যে মেইলটা থেকে তুমি অ্যাড্রেসটা করলো, সেটা ইয়াহু হতে পারে, জিমেইল হতে পারে, হটমেইল করতে। যেমন তুমি যদি ইয়াহু লেখো তাহলে লিখতে হবে ইয়াহু jaman@yahoo.com। এই তোমার একটা আইডি হয়ে গেল। মনে করো এই তোমার এই আইডি নামে। এখন তোমার এই আইডি থেকে
এটা হচ্ছে প্রেরকের, তুমি যে পাঠাবে সেটা হলো প্রেরক, আর যে আইডিতে পাঠানো হবে সেটাকে বলা হয় প্রাপক। প্রাপকের ঠিক তদ্রূপ একটি আইডি থাকতে হবে যে আইডিতে তুমি তার প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস প্রেরণ করো। এক্ষেত্রে তারও এরকম একটি মনে করলাম এখানে জাফর @ এটা মনে করো তার জিমেইল হইতে পারে gmail.com, এই মনে করো। তাহলে তুমি এটা হচ্ছে সেন্ডার বা প্রেরক, আর এটা হচ্ছে প্রাপক টু বা ফ্রম, যেভাবে ব্যবহার করো। তো এইভাবে দুটি আইডি থাকতে হবে, সেই দুটো আইডির মাধ্যমে মূলত তথ্যগুলোকে আদান প্রদান করা যাবে। এই সেবা গ্রহণের ক্ষেত্রে মানুষ অনেক সাশ্রয়ী হয়। কীরকম? যেমন অর্থ, শ্রম, সময় সব কিছুই সাশ্রয়, কারণ মানুষ খুব সহজে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য যে কোনো প্রান্তে তার প্রয়োজনীয় তথ্য গ্রহণ করতে পারে। ইমেলটিকে না সবসময় ছোট অক্ষর ব্যবহার করা হয়, এবং এই নামের সংক্ষিপ্ত অংশটুকুর সাথে কোনো স্পেস দেওয়া যাবে না, যেমন জামান, এরপর কোনো স্পেস হবে না, স্পেস না দিয়ে @ এটাকে বলা হয়। এরপর যেই প্রতিষ্ঠান বা যেই মেইল তুমি ব্যবহার করো, যেমন ইয়াহু হতে পারে, জিমেইল হতে পারে, হটমেইল হতে পারে, তাহলে @ yahoo@gmail.hotmail.com, আবার এভাবে যে আইডি ব্যবহার করতে হবে সেই আইডিটা দিয়ে তুমি এভাবে লিখতে হবে। তারপর দ্বিতীয়ত, ইমেইলের উপর অংশে ইমেইলের কয়েকটা অংশ থাকে, যেমন ইমেইলের কয়েকটি অংশ থাকে, আমি এটা বুঝে দিচ্ছি। ইমেইল তুমি কিভাবে করবে বা কিভাবে ইমেইল করতে হবে। ইমেইলের কতগুলো অংশ থাকে, যেমন প্রথমে উপরে লেখা থাকে ফ্রম, এরপর থাকবে টু, তারপর থাকবে সিসি, তারপর থাকবে বিসিসি থাকতে পারে, তারপর থাকবে সাবজেক্ট, থাকবে, এরপর মূলত মূল টেক্সটটা, তারপর এখানে শেষে যে সেন্ডার তার নাম, এন্ডিং গ্রিটেন্স, এভাবে সাধারণত ইমেল করতে। যখন আমি ফ্রম, যেমন তুমি ফ্রমকে লেখো, যেমন আমি আগে লিখতে, যেমন জামান @gmail.com, and টু কাকে দিলাম, যখন আমি আগে লিখছি জাফর, এটা মনে করো mail.com। এখন ফ্রম এবং টু, সিসি মানে হচ্ছে যে যখন তুমি একাধিক প্রাপকের ঠিকানায়, যেমন একই তথ্য তুমি একাধিক প্রাপকের ঠিকানায় দেবে, বা 5 জনকে দেবে বা 2 জনকে দেবে, তখন সেখানে এই সিসি মানে হচ্ছে কার্বন কপি। আমি এটা একটু ইলাবোরেশনটা লিখে দিই, কার্বন কপি। তাহলে এখানে এই কার্বন কপি, সিসি মানে হচ্ছে কার্বন কপি। এখানে তুমি অন্য কোনো অ্যাড্রেস, যেমন আরও একটা দিতে পারো, যেমন আমি যদি লিখি আমি লিখলাম yahoo.com, এরকম আরও হতে পারে। আর বিসিসি হচ্ছে, এখানে বিসিসি শব্দ এটা হচ্ছে যে তোমরা বিসিসি অনেক সময় থাকে বা থাকে না দিলেও চলে, কিন্তু বিসিসিটা মানে হচ্ছে ব্লাইন্ড কার্টিসি কপি, ব্লাইন্ড।
ব্লাইন্ড কার্টেসি কপি। এটা আরও একাধিক ঠিকানার ক্ষেত্রে বা এটা ব্যবহার করতে পারো। আর এটা সাধারণত কমই ব্যবহার হয়, সিসি বেশি থাকে। এরপর সাবজেক্টটা তোমার অবশ্যই লিখতে হবে, কারণ দেখা গেছে যে মেইলে তুমি তোমার ডকুমেন্টসটা প্রেরণ করলে সেই মেইলে অনেক ধরনের ডকুমেন্টস বা মেইল থাকতে পারে। সেক্ষেত্রে ওই প্রাপক তোমার যে মেইলটা সেটা কীভাবে খুঁজে পাবে, সেক্ষেত্রে সে সাবজেক্টটা থাকলে খুব দ্রুত সে যাবে। যেমন তুমি যদি বল এখানে লিখতে পারো যে মুজিব বর্ষের শুভেচ্ছা, এটাকে তুমি যদি সাবজেক্টটা দেবে মুজিব বর্ষের শুভেচ্ছা। এবার টেক্সটটা কি বিস্তারিতটা আসলে মূলত বৈদ্যুতিন চিঠি ইমেলটা যেটা হবে সেটা একটা বিশাল আকার কোনো চিঠি বা রচনা হবে না, খুব সংক্ষিপ্ত আকারে জিনিসটা তুমি দেবে যে মুজিব বর্ষের শুভেচ্ছা, সেটা কীভাবে তুমি তোমার কোনো বন্ধুকে বা যাকে দেবে সেটা কীভাবে লাগবে সেই টেক্সটটা তুমি এখানে বিস্তারিত লিখে শেষে তোমার নামটা তুমি লিখে দিলে যে তুমি কে লিখছো কোথার থেকে, যেমন আমি জামান লিখেছি, এই নামটা তোমার এভাবে তুমি লিখে দেবে। সুতরাং এভাবে করে আমরা একটি ইমেইল বা বৈদ্যুতিন চিঠি আমরা ব্যবহার করতে পারি। বর্তমান সময়ে তোমাদের সকল শিক্ষার্থীরই আমি মনে করি যে একটি নিজস্ব একটি ইমেল অ্যাড্রেস আছে, এবং যাদের না আছে তারাও অবশ্যই ব্যবহার করবে, কারণ এটা হচ্ছে আধুনিক যুগের একটি যোগাযোগের অন্যতম মাধ্যম। আমরা যদিও এখন ফেসবুক, তারপর মেসেঞ্জার বিভিন্ন রকমেরই ব্যবহার করি, কিন্তু তারপরও কিন্তু এই বৈদ্যুতিন চিঠিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এগুলো বিভিন্ন রকম হতে পারে, ব্যক্তিগত হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, সামাজিক হতে পারে, ব্যবসায়িক হতে পারে। তবে বিশেষ করে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইমেইলের কোনো বিকল্প নেই। যেমন এই প্রতিষ্ঠান থেকে অন্য কোনো প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠান থেকে কোনো ব্যক্তি পর্যায়ে অথবা ব্যক্তি থেকে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য বর্তমান যুগের সবচেয়ে এবং সর্বোৎকৃষ্ট পন্থাই হচ্ছে ইমেইল বা বৈদ্যুতিন চিঠি। সুতরাং এই ইমেল অ্যাড্রেসটা সবারই থাকা দরকার, একটি আইডি থাকা দরকার, এবং ইমেইলের ব্যবহারটা তোমাদের সুষ্ঠুভাবে জানা প্রয়োজন আমি মনে করি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ইমেইল অ্যাড্রেসটা খোলার জন্য তোমরা যে কোনো তুমি নিজে বাসায় বা তোমার অ্যান্ড্রয়েড সেট বা বাসায় কম্পিউটারে করতে পারো, অথবা তুমি যদি না বুঝো যে কোনো দোকানে গিয়ে কম্পিউটারের দোকানের সহায়তা নিয়ে তুমি একটি আইডি ওপেন করতে পারো, এবং সেখান থেকে ওপেন করার পরে তোমার আইডির নিজস্ব একটি পাসওয়ার্ড থাকবে, যেটা তুমি এখন তুই নিজে জানবে। সেই পাসওয়ার্ডটি ইউজ করে তুমি তোমার আইডিতে ঢুকে সেখান থেকে তুমি কোনো কিছু লিখে বা যে কোনো ডকুমেন্ট অ্যাটাচ করে অন্য আইডিতে প্রেরণ করে আবার সেটা থেকে তুমি লগ আউট হয়ে সেটাকে তুমি বন্ধ রাখতে পারবে। সুতরাং এভাবে তুমি একটি ইমেল বা ইলেকট্রনিক্স মেইল ব্যবহার করতে পারো আমি মনে করি, এবং এটা বর্তমান সময়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি আরেকটি বিষয় তোমাদেরকে বুঝাবো, এটার সাথেই সম্পর্কিত, যেটাকে আমরা বলি খুদে বার্তা। খুদে বার্তা, যেটাকে আমরা ইংলিশে বলি SMS। এটাও একটি মেইলের মতোই, তবে এটাও মেইলের চেয়েও আর একটু সংক্ষিপ্ত এবং দ্রুত। বর্তমান যুগে আমরা তথ্য প্রযুক্তির, যেটা আমরা আগেও বলেছি, এই মুহূর্তে আমরা যোগাযোগের সবচেয়ে দ্রুততম সময় এবং স্বল্প যোগাযোগের মাধ্যমে, অর্থাৎ কাউকে কোনো বিষয় সম্পর্কে কি মানে সংক্ষিপ্ত বা জিস্ট কোনো বার্তা দেওয়ার জন্য যে মাধ্যমটা ব্যবহার করি সেটাকে বলা হয় খুদে বার্তা বা SMS, শর্ট মেসেজ সার্ভিস। SMS এর ইলাবোরেশনটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, SMS। এটা হয় SHO শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস। এর মাধ্যমে আমরা কি করি, সাধারণত আমরা কাউকে কোনো সংক্ষিপ্ত পরিসরে মেসেজ বা বার্তা দিয়ে থাকি, যে আমাদের অবস্থান সম্পর্কে যখন কাউকে বলতে চাই
অথবা কাউকে আসা জন্য যাওয়ার জন্য, অথবা কোনো একটি বিষয়ে অ্যালার্ট করার জন্য, কোনো একটি বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য এই যে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি ব্যবহার করি সেটা হচ্ছে খুদে বার্তা। এই খুদে বার্তা ব্যবহার করার জন্য একটি মোবাইল যথেষ্ট, এবং সেটা আমরা অনেক সময় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমরা SMS ব্যবহার করে থাকি, কিন্তু তার জন্য একটি মোবাইল নেটওয়ার্কিংয়ের প্রয়োজন হয়। এই মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেই মূলত আমরা এটাকে একটি সামাজিক যোগাযোগ বলতে পারি। এর মাধ্যমে আমরা সাধারণত মেসেজ দিয়ে থাকি। যেমন কোনো প্রতিষ্ঠান অনেক সময় তাদের শর্ট মেসেজ দিয়ে থাকে, যেমন স্টুডেন্টদের মোবাইল নাম্বার থাকলে, অথবা অফিসের কর্পোরেটদের মোবাইল নাম্বার থাকলে কোম্পানির কোনো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মেসেজের মাধ্যমে ইনফরমেশন করতে পারে। বর্তমান সময়ে আমরা দেখি বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু এই শর্ট মেসেজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সরকারের করণীয়, বিভিন্ন দিবস, অথবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পাওনা আদায় এর বিভিন্ন মাধ্যমের জন্য তারা এই SMS-টি ব্যবহার করেন। যেমন বাংলাদেশ সরকারের একটি ডিপার্টমেন্ট আছে ওয়াসা, অথবা বিদ্যুৎ বিভাগ, তারা এই আমাদের মোবাইলের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন রকম SMS দিয়ে থাকেন। গ্যাস কোম্পানি, যেমন অনেক সময় টিভি স্ক্রলে আমরা দেখি অনেক সময় মেসেজেও চলে আসে যে এই কারণে এই এলাকার বিদ্যুৎ এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত বন্ধ থাকবে, অথবা এই কারণে এখানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, অথবা ওয়াসা তাদের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে, অথবা তাদের সরকার তাদের বিভিন্ন দিবসের স্লোগান, অথবা বিভিন্ন বিভাগের অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের কর্ম পরিকল্পনা বিষয়বস্তুটা বা সারমর্মটা বা স্লোগানটা সেটা মেসেজের মাধ্যমে আমাদেরকে অবহিত করে। যেমন বিশ্ব মা দিবস সে উপলক্ষে, অথবা বিশ্ব এইডস দিবস, অথবা বিশ্ব স্বাস্থ্য দিবসের শর্ট মেসেজ দিয়ে জনগণকে সচেতন করে তোলে। এই মাধ্যমটি হচ্ছে মূলত SMS-এর মাধ্যমে তারা এই বার্তাগুলো প্রেরণ করে থাকে। এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানেও একজন সেন্ডার, একজন রিসিভার থাকে। রিসিভার এবং সেন্ডার। রিসিভারের একটি নাম্বার থাকবে, যেমন 01917 আবার সেন্ডারের একটি নাম্বার থাকবে 017 এভাবে একটি নাম্বার থেকে আসবে। তবে এই মেসেজের মাধ্যমে আরও একটি জিনিস যেটা থাকে, সেখানে তোমার মেসেজটা যখন আসবে বা তুমি যখন প্রেরণ করবে তখন সেখানে ডেট অ্যান্ড টাইম এই দুটো জিনিস কিন্তু অটো হয়ে থাকে। অর্থাৎ তোমরা অ্যান্ড্রয়েড যে কোনো সেটে যখন তুমি কাউকে মেসেজ দিবা বা SMS করবা, তখন সেটা অটোমেটিক্যালি সেটা একটি ডেট এবং টাইম হবে, এবং যে রিসিভ করবে তারও একটি ডেট এবং টাইম থাকবে। যেমন আমাদের আবহাওয়া দিবস পালন উপলক্ষে সরকার একটি মেসেজ দিল যে আবহাওয়া উন্নয়ন পরস্পরের সেতু বন্ধন, এরকম সে একটি গভর্নমেন্টের একটি নাম্বার থেকে তোমার নাম্বার আমার নাম্বার এভাবে মানুষের নাম্বারে আসতে পারে। অথবা জাতীয় রাজস্ব বোর্ড NBR যেটাকে আমরা বলি, তারা পাবলিককে সচেতন করার জন্য একটি দিল, ভ্যাট সম্পর্কিত একটি তথ্য দিল, তখন সেটা তারা এই একটি নাম্বার থেকে তোমার নাম্বারে বা সকল ভোক্তা বা করদাতাদের নাম্বারে সে মেসেজটি চলে যেতে পারে। আবার কোনো কলেজ, যেমন তোমার কলেজ একটি বিষয়ে তোমাদেরকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে এত তারিখে পরীক্ষা হবে, সেক্ষেত্রে নোটিশ বোর্ডে তো দিলেই অনেক সময় মেইলে দেখা যায়, কলেজের ওয়েবসাইটে দেখা যায়। আবার অনেক সময় যদি স্টুডেন্টদের প্রত্যেকের ID কলেজের কাছে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে দেখা গেছে গ্রুপ ওয়াইজ তারা মেসেজটা সেই সকল ছাত্র শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে দিয়ে তাদেরকে সচেতন বা অবহিত করতে পারে। এভাবে মূলত শর্ট মেসেজ সার্ভিস বা SMS-এর মাধ্যমে যে জিনিসটা সংক্ষিপ্ত এবং দ্রুত সময়ের জন্য কাউকে প্রেরণ করার জন্য বা কাউকে অবহিত করার জন্য বা কাউকে নোটিশ করার জন্য এই SMS বা খুদে বার্তা ব্যবহার করা হয়ে থাকে। তো আসলে এই SMS বা খুদে বার্তা এবং একটু আগে যেটা ইমেল বা ইলেকট্রনিক্স মেল, যে দুটো বিষয়ে আমি আলোচনা করব, দুটো বিষয় কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তির যুগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগে বাস করব, অথচ তথ্য প্রযুক্তির ব্যবহার জানবো না বা তথ্য প্রযুক্তির বিষয়গুলোকে আমরা নিজেরা ধারণ করতে পারবো না, তা কিন্তু হয় না। তাহলে আমরা পিছিয়ে পড়ব। কেননা যে জাতি যত বেশি শিক্ষিত, যে জাতি যত বেশি তথ্য প্রযুক্তিতে আগানো, তারাই তত বেশি উন্নত। এবং বর্তমান সময় বিশেষ করে শুধু শিক্ষা দীক্ষাই নয়, এখন শিক্ষা তো বাংলাদেশেও অনেক শিক্ষিতের হার। সুতরাং সেক্ষেত্রে শিক্ষা আর বাড়ার সাথে সাথে আমাদেরকে মানব সম্পদ
জনশক্তিকে মানব সম্পদে বা একটি কার্যকারী সম্পদে পরিণত করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। কেননা একজন মানুষ সে শিক্ষিত ঠিকই, কিন্তু সে তথ্য প্রযুক্তির ব্যবহার জানে না, তাহলে বর্তমান যুগে সে কিন্তু ওই শিক্ষার কোনো মূল্য থাকবে না। সুতরাং শিক্ষিত হওয়ার পাশাপাশি তাকে তথ্য প্রযুক্তির জ্ঞান থাকতে হবে এবং সেগুলোর সেগুলোর ব্যবহার তার জানতে হবে। তাহলে আমি মনে করি সে একজন সঠিক এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আশা করি আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমিও আবার এই ব্যাকরণের নির্মিত কোনো অংশ থেকে কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।